আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এনটিভির ইউরোপ নিউজে আপনাদের শুভেচ্ছা সহ আমন্ত্রণ সাথে রয়েছে আমি রুমি ইসলাম সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো ইউরোপিয়ান ইউনিয়ন বিল পাশের উদ্দেশ্যে শেষ মুহূর্তের বিতর্ক চলছে পার্লামেন্টে ফ্রান্সের নির্বাচনের আগেই ব্রেক্সিট কার্যকরের চাপ ইইউ নেতাদের দেশের গির্জা পরিচালিত অন্তত ৩০টি স্কুলে খ্রিস্টান শিক্ষার্থীর চেয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি চার্চ স্কুলগুলোকে সেকুলার প্রতিষ্ঠানে পরিণত করা উচিত অভিমত বিশেষজ্ঞদের এবং পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্মে ভিডিও ক্যামেরা ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে পুলিশ কমপ্লেন্টস কমিশন শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছি পুরো সংবাদে শুরুতেই ব্রিটেন প্রসঙ্গ ব্রেক্সিট নেগোসিয়েশন শুরুর প্রক্রিয়া নিয়ে হাউস অব কমন্সের বিতর্ক শেষ মুহূর্তে রয়েছে পার্লামেন্টে এই বিল পাশ হলে ইইউর সাথে আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরুর সুযোগ পাবেন প্রধানমন্ত্রী থেরেসা মে চূড়ান্ত ভোটের আগে ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের এদেশে বসবাসের সুযোগ ছাড়াও নানা বিভক্ত ইস্যুতে বিতর্কে অংশ নেন আইন প্রণেতারা কারো নতুন কোনো সংশোধনী আনার প্রয়োজনীয়তা রয়েছে কিনা সে প্রশ্নে বিতর্কে অংশ নেন তারা অন্যদিকে ইইউ নেতৃবৃন্দ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের উপর চাপ অব্যাহত রেখেছেন দ্রুত লিসবন ট্রিটির আর্টিকেল 50 কার্যকরের এপ্রিলে অনুষ্ঠিতব্য ফ্রান্সের নির্বাচনের আগেই ব্রেক্সিট কার্যকরের আনুষ্ঠানিকতা শুরুর ব্যাপারে বলা হয়েছে ইউনিয়নের পক্ষ থেকে দেশের অন্তত ৩০টি গির্জা পরিচালিত স্কুলে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা খ্রিস্টান ছাত্রছাত্রীদের ছাড়িয়ে গিয়েছে এর মধ্যে চার্চ অফ ইংল্যান্ড পরিচালিত একটি স্কুলের সন্ধান পাওয়া গেছে যেখানে একজনও খ্রিস্টান নেই সবাই মুসলিম ছাত্রছাত্রী সেন্ট টমাস নামের এই স্কুলটি ওল্ডহ্যাম শহরের ওয়ার্নেথে অবস্থিত অবশ্য একজন গভর্নর বলছেন এই হিসেব সম্ভবত বেশ কিছুদিনের পুরানো পরবর্তীত বাস্তবতার কারণে এই স্কুলটি এখন খ্রিস্টান এবং মুসলিম উভয় ধর্মের উৎসবগুলোই পালন করে জানাচ্ছে এই স্কুলের ওয়েবসাইট বোল্টন শহরে বিশপ ব্রিজম্যান নামে একটি চার্চ স্কুল আছে যার ছাত্রছাত্রীদের ৯০% মুসলিম আর পশ্চিম ইয়র্কশায়ারের স্টেইনক্লিফ নামের আরেকটি চার্চ স্কুলে ৯৮% মুসলিম বিশেষজ্ঞরা বলছেন এসব চার্চ স্কুলগুলোকে এখন ধর্মনিরপেক্ষ বা সেকুলার প্রতিষ্ঠানে পরিণত করা উচিত কারণ ছাত্রছাত্রীরা এখানে এসে বিভ্রান্তির মধ্যে পড়ছে মাত্র ১৫ মিনিটের মধ্যে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় হোয়াইট চ্যাপেলে একজন সাইকেল আরোহিনী ও লাইম হাউসে পথচারী বৃদ্ধের মৃত্যু হয়েছে সোমবার সকাল ৯টার কিছু পূর্বে হোয়াইট চ্যাপেল হাই স্ট্রিটের হোয়াইট চার্চ লেন ওসবোর্ন স্ট্রিটের বিপরীতে ট্রাফিক লাইট জংশনে কোচের ধাক্কায় পিষ্ট হয়ে ৩২ বছরের একজন সাইকেল আরোহিনী মারাত্মকভাবে আহত হন প্যারামেডিক্স ও অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে আহত মহিলাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করলেও পরবর্তীতে রয়্যাল লন্ডন হাসপাতালে তিনি মারা যান অপরদিকে একই দিন সকাল ৯:৩০টায় পূর্ব লন্ডনের লাইম হাউসের ট্রক্সি হলের পাশে লরির ধাক্কায় মাথায় মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হন ৮০ বছরের এক পথচারী তবে প্যারামেডিক্স ও অ্যাম্বুলেন্স দল ঘটনাস্থলে আহত পথচারীকে বাঁচানোর চেষ্টা করলেও ঘটনাস্থলে তিনি মারা যান দুটি দুর্ঘটনারই কারণ তদন্ত করে দেখছে পুলিশ লাইম হাউস কমার্শিয়াল রোডে 13 লিংকের পাশে প্রায় এই ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে বলে জানা যায় এদিকে পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্মে ভিডিও ক্যামেরা ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্টস কমিশন এ ব্যাপারে দেশের চিফ কনস্টেবলদের বিশেষ নির্দেশিকা প্রদান করা হয়েছে যদিও পুলিশের বডি ক্যামেরায় ব্যবহার এবং এর পারফরমেন্স নিয়ে দ্বিধা বিভক্তি রয়ে গেছে দেশের বিভিন্ন পুলিশ ফোর্সের মধ্যে তবে তদন্ত এবং পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখায় এই বডি ক্যামেরার বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানায় আইপিসিসি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে শুধুমাত্র বডি ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশের বিরুদ্ধে দায়েরকৃত অভিযোগের হার রেকর্ড পরিমাণ কমানো সম্ভব ৯৩% পর্যন্ত পাবলিক কমপ্লেন্টস হ্রাস পাওয়ার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল এবারে বাংলাদেশ প্রসঙ্গ
বিদায় নিলেন কাজী রকিবউদ্দিন কমিশন। শেষ কার্যদিবসে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার দাবি করলেন তার মেয়াদে কোনো ব্যর্থতা নেই, বরং তার দাবি সব ধরনের চ্যালেঞ্জ তারা সফলভাবে মোকাবেলা করতে পেরেছেন। অসাংবিধানিক পরিস্থিতি এড়াতে ৫ জানুয়ারির সংসদ নির্বাচন করা ছাড়া আর কোনো উপায় ছিল না বলেও মন্তব্য করেন বিদায়ী সিইসি। আজ বুধবার শেষ কার্যদিবসে নতুন ভবনের মিডিয়া কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদ। বিস্তারিত দেখুন রিপোর্টে। শেষ কার্যদিবস কমিশনের নতুন ভবনের মিডিয়া কক্ষে অপেক্ষায় থাকা সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব সম্পন্ন করা কাজী রকিবউদ্দিন আহমেদ। সিইসি হিসেবে শেষবারের মতো পাওয়া, তাই সাংবাদিকদের অনেক প্রশ্ন জমে আছে। 5 বছরে কমিশনের ব্যর্থতা কি, এমন প্রশ্নে তিনি শুধুই বলেছেন নেই। তার লিখিত বক্তব্যে ছিল কমিশনের সফলতার চিত্র। অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং তা সফলভাবে অতিক্রম করতেও সক্ষম হয়েছে। তাদের মেয়াদকালে বিভিন্ন নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সহিংসতার কথা সাংবাদিকরা বারবার তুলে ধরলেও রকিবউদ্দিন ঘুরে ফিরে তার জবাব পাশ কাটিয়ে গিয়েছেন। জানালেন কখনোই কোনো চাপ তার ছিল না। আমি কোনো ফোন কল পাইনি, কোনো চাপ পাইনি। আমরা যেটা করেছি আমরা অত্যন্ত নিরপেক্ষভাবে করেছি। যে কোনো কাজই আমি করেছি সেটা আমার ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সেটা দেশের জন্যে, আপনাদের জন্য। 5 জানুয়ারির সংসদ নির্বাচন নিয়ে তিনি এ সময় তার ব্যাখ্যা তুলে ধরেন। 2014 সালের 5 জানুয়ারি সংসদ নির্বাচন করা ছাড়া আর কোনো গণতান্ত্রিক পথ আমাদের জন্য খোলা ছিল না। ওই সময় নির্বাচন না হলে দেশে যে কি অসাংবিধানিক অরাজক সংকট সৃষ্টি হতো তা আপনারা কল্পনা করতে পারবেন। বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন তো আইনেই রয়েছে, এখানে নির্বাচন কমিশনের করার কিছু নাই। ইটস এ পলিটিক্যাল গেম। পলিটিক্সে আপনি যদি নির্বাচনে না নামেন তাহলে অন্য লোক তো ফাঁকা মাঠে গোল করে চলেই যাবে। ৭,৪৬০টিরও বেশি নির্বাচন তার মেয়াদকালে হয়েছে জানিয়ে তিনি বলেন, নিজের মূল্যায়ন নিজে তিনি করতে চান না। এখন কালচারটাই এমন হয়ে গেছে আমাদের সোসাইটিতে যে কথায় কথায় লোকের ছুরি মারছে, মেরে ফেলছে। আগে এটা ছিল না, চড় থাপ্পড় মারতো, এখন তো গোলাগুলি হচ্ছে এবং সহিংসতা অনেক বেড়ে গেছে। এটা একটা সামাজিক অবক্ষয়, এটা একটা ফেজ। এই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না কমিশনার আব্দুল মোবারক। বিদায়ী সিইসি বললেন, নতুন কমিশনের প্রতি তার কোনো পরামর্শ নেই, আছে শুধু শুভকামনা। শুভকামনা জানাচ্ছি। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। এবারে কমিউনিটি প্রসঙ্গ। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুক্তরাজ্য শাখার কার্যনির্বাহী কমিটির একটি সভা মঙ্গলবার পূর্ব লন্ডনের ওসমানী সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বিএস চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন জাহিদুল রহমান। সভায় নির্ধারিত এজেন্ডা সমূহের উপর বিস্তারিত আলোচনার পর সর্বসম্মতিক্রমে বিভিন্ন সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়। যথাক্রমে যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের মেয়াদ উত্তীর্ণ জোনাল কমিটি পুনর্গঠন ও দলের কার্যক্রমকে প্রসারিত করার লক্ষ্যে নতুন শাখা গঠনের প্রস্তাব গ্রহণ করা হয়। এছাড়া সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী আচরণের জন্য সাবেক সভাপতি নাসির আহমেদ শাহিনকে যুক্তরাজ্য বিএনপি কর্তৃক অব্যাহতি প্রদান এবং সাধারণ সদস্য পদ বাতিলের সুপারিশের সিদ্ধান্তের প্রতি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সভায় উপস্থিত সদস্যবৃন্দ একাত্মতা পোষণ করেন। এছাড়া এ সকল বিষয়াদি কার্যকর করতে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মিসবাহ বিএস চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেনকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব প্রদান করা হয় এবং যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের কার্যকরী কমিটির সভায় একই রকম সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কমিটির অনুমোদনের জন্য সুপারিশ পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি শরীফুল ইসলাম, তরুণ মিয়া, জিয়াউল ইসলাম দীপু, সৈয়দ মজনু মিয়া, রফিকুল হক রফু, ডালিয়া রাকুরিয়া, আজমউদ্দিন সহ আরও অনেকে। গ্রাহক সেবায় দীর্ঘদিন অগ্রণী ভূমিকা পালন করে আসা স্বনামধন্য আইন বিষয়ক প্রতিষ্ঠান এস.এম. লওসন সলিসিটরস তাদের আগামী দিনের পথ চলায় গ্রাহকদের সাথে নিয়ে আরও উন্নত সেবা প্রদানের কাজ করে যেতে চান বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক ও কিডারমিনিস্টার ডিস্ট্রিক্ট কাউন্সিলের কাউন্সিলর সাজু মিয়া।
দর্শক নন্দিত টেলিভিশন চ্যানেল এনটিভি ইউরোপের সিইওর সাথে পূর্ব নির্ধারিত এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে এসব কথা জানালেন তিনি। এসএম লওসন সলিসিটরস কর্মপরিকল্পনার প্রশংসা করে এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসেন বলেন, কমিউনিটি সেবায় কমিউনিটির মান উন্নয়নে এনটিভি সহ প্রতিষ্ঠান দুটির লক্ষ্য ও উদ্দেশ্য চমৎকার মিল রয়েছে। সৌজন্য সাক্ষাতের পর এনটিভির পরিদর্শনে আসা কাউন্সিলর সাজু মিয়াকে টেলিভিশন ভবনের স্টুডিও ঘুরিয়ে দেখান এনটিভির হেড অব ব্রডকাস্ট রবিন হায়দার খান। এছাড়া আরও উপস্থিত ছিলেন এনটিভির ডিরেক্টর মোস্তফা সারোয়ার, সিম্পল অ্যান্ড স্মার্ট ইন্স্যুরেন্সের সিইও মুকিত মিয়া, নর্থ ও মিডল্যান্ডস ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী। I was very honoured to come to NTV today. I met with the CEO and also the director of the NTV. Had a great day, had a great lunch with the director. Absolutely beautiful food. I'm not sure where he got it from. As a solicitor in this country, it's important for me to keep networks with people like NTV because they generate a lot of interest in my business, and I'm hopeful that I can also generate a lot of interest in NTV. বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও বর্ষিয়ান রাজনীতিবিদ বাবু শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সোমবার ওয়েলসের সোয়ানসি আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় একটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। সোয়ানসি থেকে আমাদের প্রতিনিধি মঈনুদ্দিন মিসবা জানান, সোয়ানসি আওয়ামী লীগের সহসভাপতি আকিল মিয়া মেম্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম চৌধুরী পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বক্তা বলেন, বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অন্যতম পথ প্রদর্শক ও সংবিধান প্রণেতা শ্রী সুরঞ্জিত সেনগুপ্তের শূন্যতা কোনোদিন পূরণ হবে না। সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোয়ানসি আওয়ামী লীগ সভাপতি শফিক মিয়া, সহসভাপতি ফারুক মিয়া, যুবলীগ সভাপতি মঞ্জুর আহমেদ হোসেন আহমেদ। এছাড়া আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা বাবুল খান, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি খালেদ শিকদার, মতিউর রহমান লালন, শাহিন মিয়া, জাহির আলী, মহিউদ্দিন যুগ্ন সহ আরও অনেকে। জমকালো আয়োজনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো অ্যাওয়ার্ড প্রাপ্ত টামারিন্ড রেস্টুরেন্টের এক যুগ পূর্তি অনুষ্ঠান। আমাদের নর্থহ্যাম্পটন প্রতিনিধি ফাত্তা চৌধুরী ফয়সাল জানান, সেলিব্রিটি শেফ টিপু রহমানের তত্ত্বাবধানে মঙ্গলবার সন্ধ্যায় টামারিন্ড রেস্টুরেন্টের 12 বছর পূর্তি উদযাপন অনুষ্ঠিত হয়। শুরুতেই পাপাডাম তৈরি করে গ্রিনিস বুকে রেকর্ডকৃত শেফ টিপু রহমানের সফলতার উপর নির্মিত সংক্ষিপ্ত ভিডিও চিত্রটি অতিথিদের সামনে প্রদর্শন করা হয়। যুগপূর্তি অনুষ্ঠানে আসা অতিথিদের ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল কাউনাইন, বার্মিংহামের সহকারী হাই কমিশনের মোহাম্মদ জুলকার নাইন, বিসিএ প্রেসিডেন্ট পাশা খন্দকার, নর্থহ্যাম্পটনের মেয়র ক্রিস্টোফার মালপাস, লর্ড ডেভিড লাইং ছাড়াও কাউন্সিলর ও নর্থহ্যাম্পটনের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা কারি ইন্ডাস্ট্রিতে টিপু রহমানের অবদান তুলে ধরেন। সেই সাথে বিদেশের মাটিতে নিজ সফলতার মাধ্যমে দেশের সুনাম বয়ে আনায় তার ভূয়সী প্রশংসা করেন। এছাড়া তার এই সফলতা ব্রিটিশ বাংলাদেশিদেরকে কারি ইন্ডাস্ট্রিতে সম্পৃক্ত করতে অনুপ্রাণিত করবে বলে বক্তারা মনে করেন। অনুষ্ঠানে আসা অতিথিবৃন্দ সহ সকলের সহযোগিতাকে ধন্যবাদ জানান অ্যাওয়ার্ডপ্রাপ্ত শেফ টিপু রহমান। জার্মানি বার্লিনে প্রবাসী মহিলাদের উদ্যোগে আয়োজন করা হয়েছে রকমারি পিঠা উৎসব। সোমবার স্থানীয় একটি রেস্টুরেন্টে এই পিঠা উৎসবে দেশের ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের পিঠা সহ নানান দেশীয় খাবারের বিশাল আয়োজন ছিল। পিঠা মেলার অন্যতম উদ্যোক্তা আয়েশা হোসেন শিল্পী এবং মোমেনা ইদ্রিস জানান, দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে তার চর্চা অব্যাহত রাখাই আয়োজনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় আকারে এই পিঠা উৎসব আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। উৎসবে সর্বস্তরে বার্লিন প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। ইটালিতে বাংলাদেশ দূতাবাস ইটালির আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল উন্নয়ন মেলা 2017। রোমের তর্পিনাতারা স্থানীয় একটি হলে আয়োজিত অনুষ্ঠানে দেশের উন্নয়নের উপর ভিডিও প্রদর্শনী সহ বর্তমান সরকারের উন্নয়নমুখী কাজের উপর আলোচনা করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। দূতাবাসের প্রথম সচিব আরফানুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন সর্ব ইউরোপীয় আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক GM কিবরিয়া, ইটালি
আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আহমেদ ঢালী, হাসান ইকবাল, রাহেল আহমেদ সহ আরও অনেকে। উন্নয়ন মেলায় প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রীর ভিশন 2021-এর আগেই 2018 সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 2041 সালে দেশ উন্নয়নশীল একটি দেশে রূপান্তরিত হবে। এছাড়া বক্তারা বলেন, দেশে উন্নয়নে প্রবাসীদের অপরিসীম অবদান রয়েছে। দেশ আজ শক্তিশালী অর্থনৈতিক পর্যায়ে এগিয়ে যাচ্ছে। এছাড়া উন্নয়ন মেলায় উপস্থিত ছিলেন দূতাবাসের ইকোনমি কাউন্সিলর ডক্টর মফিজুর রহমান, হাবিব চৌধুরী, আতিয়া রসুল কিটন, এম.এ. রব মিন্টু সহ আরও অনেকে। ব্যস্তময় জীবনে একটু ঠান্ডা পরশ আর আনন্দ উপভোগ করতে নোয়াখালী জেলা সমিতি ইটালির উদ্যোগে গত রবিবার রোমের পিয়াৎসা ভিত্তোরিও থেকে মধ্য ইটালির লাকুইলার কাম্পোফেলিসে রওনা হয়। যাত্রাপথে সংগঠনের সভাপতি নুরুল আফসার ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান পলাশ, সহসভাপতি রেজাউল হক, শাহজাহান ভুইয়া মিলন, আমিরুল ইসলাম, আব্দুল মমিন, মঞ্জুরুল কাদের সহ সংগঠনের নেতৃবৃন্দ সকলকে শুভেচ্ছা জানায়। উৎসব পরিবেশের মধ্যে দিয়ে পাহাড়ের বুক বেয়ে আঁকাবাঁকা পথের মন কাড়া দৃশ্য দেখে সবাই ছিল অভিভূত। হিমশীতল বাতাস যেন বন্দী সমাজের সকল একঘেয়েমি নিমিষেই দূর করে দেয়। বরফ রাজ্যের পাহাড়, গাছপালা সবকিছুর ওপর জমে থাকা বরফের শুভ্রতা তার গায়ে রোদের আলোয় ঝিকিমিকি খেলা আন্দোলিত করে তোলে সবাইকে। আয়োজকরা বলেন, বছরের যখনই সুযোগ হোক, সময় অনুযায়ী নোয়াখালী জেলা সমিতি ইটালি আয়োজন করে যাবে বিভিন্ন আনন্দ উৎসবের। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইটালির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, বৃহত্তর নোয়াখালী সমিতির ভারপ্রাপ্ত সভাপতি নিজামুদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 7টি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারির উপর আদালতে স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিলের শুনানি শেষ হয়েছে। যে কোনো সময় রায় দেওয়া হবে। মঙ্গলবার সান ফ্রান্সিসকোর ফেডারেল অ্যাপিল আদালতে ওই স্থগিতাদেশের পক্ষে এবং বিপক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে দুই পক্ষের আইনজীবীরা ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়ে 3 জন ফেডারেল বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চের চূড়ান্ত রায় দেওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতে সরকারের পক্ষ থেকে জমা দেয়া 15 পাতার নথিতে মার্কিন প্রেসিডেন্টের নির্বাহী আদেশকে আইনসম্মত বলে উল্লেখ করা হয়। তবে ভ্রমণ নিষেধাজ্ঞার উপর সাময়িক স্থগিতাদেশটি স্থায়ীভাবে বহাল রাখার দাবি জানিয়েছেন ওয়াশিংটন ও মিনেসোটা রাজ্যের আইনজীবীরা। ট্রাম্পের নির্বাহী আদেশ পুনর্বহাল করা হলে দেশে বড় ধরনের বিশৃঙ্খলা হতে পারে বলে এক বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করেন তারা। এবারে খেলাধুলা প্রসঙ্গ। একমাত্র টেস্টে বৃহস্পতিবার স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী হলেও নিউজিল্যান্ড সিরিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালো করতে চায় মুশফিকরা। অন্যদিকে বাংলাদেশ দলে বেশ কজন প্রতিভাবান ক্রিকেটার থাকায় সফরকারীদের সমীহ করে মাঠে নামবে ভারত। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন অধিনায়ক বিরাট কোহলি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পথ চলার বয়স 17 বছর। এই দীর্ঘ পথ চলায় ক্রিকেট বিশ্বের প্রায় সব দেশের আঙিনায় পা পড়েছে টাইগারদের, কিন্তু সাদা পোশাকের আভিজাত্যের লড়াই প্রতিবেশী বাংলাদেশকে কখনোই আমন্ত্রণ জানায়নি ভারত। দীর্ঘদিন পর সময় এসেছে টিম ইন্ডিয়ার অবজ্ঞার জবাব দেওয়ার। সেই সঙ্গে নিউজিল্যান্ড সিরিজের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়াবার চ্যালেঞ্জও টাইগারদের সামনে। বিস্তারিত দেখুন রিপোর্টে। ক্রিকেটের নিকটতম প্রতিবেশী, অথচ নানা কারণেই পাশাপাশি বাড়ির সেই প্রতিবেশী নিমন্ত্রণ দিয়েছে টেস্ট খেলতে 16 বছর পর। দীর্ঘ উপেক্ষায় তৈরি জেদটাই এই মুহূর্তে উঁচুতে থাকা বিরাট কোহলির ভারতের বিপক্ষে লড়ার বড় মন্ত্র বাংলাদেশের। It has been after a long time we're coming here, so the boys are really excited to play number 1 team in the world, and it's our great opportunity to show some characters and show some skills, and hopefully we can match up with the number 1 side, and inshallah hopefully in the next 5 days we have to match up with the number 1 test team. ব্যাটিং বোলিংটা এক সুতোতে গাঁথতে পারাতেই যত চিন্তা দলের। হায়দ্রাবাদ টেস্টে মুশফিকের দলের ভালো করাটা নির্ভর করছে মূলত সব বিভাগের ভালো করার উপর। সাকিবকে ধরে 3 স্পিনার, আবার তাকে ধরেই 7 ব্যাটসম্যান নিয়ে একাদশ বানানো হতে পারে এই টেস্টে। উইকেটে ঘাস থাকায় টিম ম্যানেজমেন্টের চিন্তায় ঘুরপাক খাচ্ছে 3 পেসার খেলানোর। সকালে যদি ঘাস না থাকে তবে তাইজুল ও মিরাজকে নিয়ে 7 ব্যাটসম্যান ও 4 বোলারের কম্বিনেশনে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। টপ 7 যারা ব্যাটসম্যান অ্যাটলিস্ট আছেন তারা
হয়তো সবাই অনেক বড় রান করবে না, বাট অ্যাটলিস্ট 2-1-3 যেই রান করবে বড়, তার সাথে যেন অন্যরাও একটু হলেও অ্যাটলিস্ট 50+ বা 40+, সো দ্যাট এই রানগুলো করে একটা বড় ইনিংস টোটাল করাতে সাহায্য করবে। ভারত পড়েছে মধুর সংকটে। অজিঙ্কা রাহানের ইনজুরিতে সুযোগ পেয়েই সবশেষ টেস্টে 300 করেছেন করুণ নায়ার। এদিকে ধারাবাহিক পারফর্মার রাহানেও ফিট। নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডকে উড়িয়ে উঠতে থাকা কোহলিরা থামতেই চান না। 9 নম্বর টেস্ট দলের বিপক্ষে খেলা হলেও এটা আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের জন্য সমান গুরুত্ব পাচ্ছে স্বাগতিকদের কাছে। So yeah, it is a historic moment. বেশ কবার আমরা বাংলাদেশের মুখোমুখি হয়েছি, কিন্তু এবারের ম্যাচটা একটু আলাদা। দুদেশের জন্য অবশ্যই এটি হতে যাচ্ছে ঐতিহাসিক এক লড়াই। লড়াইয়ের আগে দু দলের অবস্থান আমার কাছে সমান। ওদের ব্যাটিং সাইড বেশ শক্ত। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশ ভালো করেছে, তাই বাংলাদেশকে হালকা করে নেবার কিছু নেই। দীর্ঘ বছরের প্রতীক্ষা অবসানের রোমাঞ্চময় টেস্ট সমাগত। তবে সত্যিকারের রোমাঞ্চিত হবার পালা তখনই আসবে যদি মাঠের পারফরমেন্সে মুশফিকরা টেস্টের 5 দিনই প্রতি পদে পদে ভারতকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। সুব্রত ববি, এনটিভি নিউজ, হায়দ্রাবাদ, রাজীব গান্ধী স্টেডিয়াম, ভারত। এবার জানিয়ে দেব আমাদের সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি বলেছেন, সারা দেশে 65,000 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 15,000 প্রধান শিক্ষক সংকট রয়েছে। আইনি জটিলতার কারণে শিক্ষক নিয়োগ নিতে না পারায় এ সমস্যার সমাধান করা যাচ্ছে না। আজ বিকেলে সিলেটের জকিগঞ্জে হাফিজ মজুমদার শিক্ষা ট্রাস্টের 33তম বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান। সাবেক সংসদ সদস্য ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমেদ এবং সংসদ সদস্য ও বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন। মন্ত্রী বলেন, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাড়া যথাযথভাবে পরিচালিত করা সম্ভব নয়। সরকার যথাসম্ভব দ্রুত প্রাথমিক শিক্ষায় গতিশীলতা ফিরিয়ে আনতে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মৌলভীবাজার সরকারি কলেজে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সাধারণ শিক্ষার্থীরা। কলেজ ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শ্রেণীকক্ষ সংকট নিরসনে বহুতল একাডেমিক ভবন নির্মাণ, 87টি নতুন শিক্ষকের পদ সৃষ্টি করে প্রতিটি বিভাগে অনার্স মাস্টার্স কোর্স চালু, একটি ছাত্রাবাস ও একটি ছাত্রীনিবাস নির্মাণ, যাতায়াত সুবিধার্থে অত্যাধুনিক বাস প্রদান, ক্যান্টিন, স্বতন্ত্র একাধিক পরীক্ষা হল নির্মাণ, একটি আধুনিক তথ্য কেন্দ্র স্থাপন সহ বিভিন্ন দাবি তোলা হয়। মানববন্ধনে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে দাবিগুলো উপস্থাপন করেন শিক্ষার্থী জাকের আহমেদ অপু। এ সময় মানববন্ধনে প্রায় 17,000 শিক্ষার্থীদের ঐতিহ্যবাহী এই বিদ্যাপীঠে উপরোক্ত দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। আগামীকাল বৃহস্পতিবার থেকে সুনামগঞ্জে শুরু হয়েছে 3 দিনের আঞ্চলিক ইজতেমা। এরই মধ্যে শহরতলির আবু জহুর সেতুর পাশে খোলা মাঠে আয়োজিত ইজতেমা ময়দানে বিভিন্ন অঞ্চল থেকে দলে দলে মুসল্লিরা তাবলিগ জামাত হয়ে আসতে শুরু করেছেন। সেই সাথে বিদেশি মেহমানরাও পৌঁছেছেন। এবছর ইজতেমায় 12 লক্ষ মুসল্লির আয়োজন করা হয়েছে। জেলার সকল উপজেলার জন্য আলাদা আলাদা কিত্তা করা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। 3 দিনের ইজতেমায় জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইজতেমা শুরু হওয়ার কয়েকদিন আগে থেকে পুলিশের অস্থায়ী ক্যাম্প করা হয়েছে। প্রতিদিন 2 শিফটে 500 শতাধিক পুলিশ সদস্য রাখা হয়েছে। সেই সাথে র্যাব সদস্যরা টহল দিচ্ছে। ইজতেমা ময়দানে স্থাপন করা হয়েছে সিসি ক্যামেরা। বৃহস্পতিবার বাদ জোহর বয়ানের মধ্যে দিয়ে ইজতেমার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। 3 দিনের ইজতেমায় দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম ও বিদেশি মেহমানরা বয়ান করবেন। শনিবার দুপুর 12টায় আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে ইজতেমার সমাপ্তি হবে। সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, ইজতেমায় মুসল্লিদের সুবিধার জন্য ইজতেমা ময়দানের আশপাশ থেকে অস্থায়ী দোকানপাট সরিয়ে দিয়েছে। সব দিক থেকে ইজতেমায় আগত মুসল্লিরা যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না পড়েন সেই জন্য আমাদের সব প্রস্তুতি সম্পূর্ণ রয়েছে। সংবাদ শেষ করব, তবে যাবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো আরো একবার। ইউরোপিয়ান ইউনিয়ন বিল পাশের উদ্দেশ্যে শেষ মুহূর্তের বিতর্ক চলছে পার্লামেন্টে। ফ্রান্সের নির্বাচনের আগেই ব্রেক্সিট কার্যকরের চাপ ইইউ নেতাদের। দেশের গির্জা পরিচালিত অন্তত 30টি স্কুলে খ্রিস্টান শিক্ষার্থীর চেয়ে মুসলিম শিক্ষার্থীর সংখ্যা বেশি। চার্চ স্কুলগুলোকে সেকুলার প্রতিষ্ঠানে পরিণত করা উচিত, অভিমত বিশেষজ্ঞদের।
এবং পুলিশ কর্মকর্তাদের ইউনিফর্মে ভিডিও ক্যামেরা ব্যবহারের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে পুলিশ কমপ্লেন্টস কমিশন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।